আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। লোকাল সার্ভারেরটা গত ক্লাসে আমরা দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে আপনার লাইভ সার্ভারে, লাইভ ডোমেন হোস্টিং যেখানে আছে সেই লাইভ হোস্টিংয়ের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। দেন ওখানে হচ্ছে গিয়ে আপনার থিম প্লাগইন এগুলো কীভাবে ইনস্টল করে সেট আপ করতে হয় সেগুলো দেখব। কেমন? তো এজন্য আমার একটা যেখানে ডোমেন হোস্টিং আছে লাইভে সেটাতে আমি ঢুকি। মিৎসুবিশি ENG.com। কেমন? এটা একটা সাইট। এটা একটা কোম্পানির ওয়েবসাইট আর কি। তো এদের লাইভ সার্ভারে আমি যাই, ইয়েতে সি প্যানেলে। আচ্ছা, সি প্যানেলের ইউজার আইডি এখানে দেওয়া আছে। আমি পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি, একটু রেকর্ডিংটা অফ করে নিই। ওকে, তো আমি এটা সি প্যানেলে ইউজার আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম। এই দেখেন সি প্যানেলে আমি ঢুকলাম। কেমন? এখন আমার মূল যে ইয়ে আছে আপনার ফাইল ম্যানেজারের পাবলিক HTML যে ফোল্ডারটা আছে ওটা কিন্তু আপনার মূল ডোমেনের এগেনস্টে আছে। কথা বুঝতে পারছেন কিনা? মূল ডোমেনের এগেনস্টে হচ্ছে কি আপনার পাবলিক HTML ফোল্ডারটা। ওইটার মধ্যে অবশ্য তাদের ওয়েবসাইট দেয়া আছে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে পাবলিক HTML এর মধ্যে তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে। তো আমি এখানে না করে এখানে হচ্ছে কি আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। এখানে একটা সাবডোমেন ক্রিয়েট করব। এই যে দেখেন সাবডোমেন ক্রিয়েট করে দেন হচ্ছে কি ওখানে আমি আমার ইয়াটা আপলোড দিব, ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো। এখানে সাবডোমেইনস, এখানে দেখি কোনো সাবডোমেন ক্রিয়েট করা আছে কি না আগে। আচ্ছা, এখানে একটা সাবডোমেন আছে, এটাকে আমি কাজ করি। এটা আচ্ছা, এটা পরে দেখতেছি। আমি নতুন করে একটা সাবডোমেন ক্রিয়েট করে নিচ্ছি। আমার সাবডোমেনের নাম দিলাম হচ্ছে কি আমি ডিজিটাল ওয়ার্ল্ড। জাস্ট ডিজিটাল ওয়ার্ল্ড। এই ডিজিটাল ওয়ার্ল্ডটা চলে আসবে আপনার মেইন ডোমেনের আগে। কেমন? সাবডোমেন যখন আমরা ক্রিয়েট করি সাবডোমেনের যে নামটা সেটা চলে আসে মেইন ডোমেনের আগে, পরে হচ্ছে একটা ডট থাকে, ডটের পরে মেইন ডোমেনটা থাকে। তো আমি এখানে এটাকে ক্রিয়েট দিলাম। এই যে দেখেন ডিজিটাল ওয়ার্ল্ড ডট মিৎসুবিশি ENG.com, এটা হচ্ছে আপনার সাবডোমেন। তো এই নামে কিন্তু আপনার পাবলিক HTML এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটাকে রিলোড দিই, দেখেন এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে পাবলিক HTML। এই যে ডিজিটাল ওয়ার্ল্ড ডট মিৎসুবিশি ENG.com। এখন এই ফোল্ডারটার ভিতরে আমি ঢুকি, ঢোকার পরে দেখেন এখানে কিন্তু কিছুই নাই। আমি ওই ওয়ার্ডপ্রেসের যেটা ডাউনলোড করে রাখছি সেটাকে আমি আপলোড দিই এখানে। এই যে আপলোড, সিলেক্ট ফাইল, আমার ডাউনলোড অপশনে যাই। ডাউনলোড অপশনে ডাউনলোড করা আছে এটা। এই যে ওয়ার্ডপ্রেস 5.5.3, এখানে এটা আপলোড হচ্ছে। ব্যাক টু হোম। এটা যদি আমি আবার রিলোড দিই, ফোল্ডারটা চলে আসছে অবশ্য আমার এখানে। এই যে এটার ভিতরে ঢুকে এর ভিতরেই তো আমি ফাইলটা নিছি। হ্যাঁ, এই যে আসছে।
এখন এই যে ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আমি নিলাম, এটাকে আমি এক্সট্রাক্ট করব এখানে, এই লোকাল পিসির মতোই এক্সট্রাক্ট করব হচ্ছে কি আপনার এই ফোল্ডারের ভিতরে। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এটা কিন্তু আমার দরকার নাই, কেমন, এটাকে আমি এখনই ডিলিট দিয়ে দিচ্ছি। কারণ এখানে দেখেন এর ভিতরে এই যে ফাইলগুলো আছে এগুলো সব কিন্তু আপনার আমার সাবডোমেন যেটা আমি তৈরি করছি, সাবডোমেনটার নাম হচ্ছে digitalworld.mitsubishi.eng.com। এই যে দেখেন এই সাবডোমেনের ভিতরে গিয়ে সে কী করছে, আরেকটা ফোল্ডার হচ্ছে এই যে সাবডোমেনের মধ্যে, এটা হচ্ছে সাবডোমেন, এর ভিতরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, তার ভিতরে আপনার এই ফাইলগুলো। এখন সরাসরি কিন্তু আপনার সাবডোমেনের ভিতরে এগুলো নাই, এজন্য কী করতে হবে, সবগুলো এখান থেকে সিলেক্ট অল দিয়ে এই যে মুভ, কোথায় মুভ করব, সাবডোমেনের ভিতরে। তো আমি ওয়ার্ডপ্রেস এটা কেটে দিচ্ছি, দিয়ে মুভ ফাইল, সাবডোমেনের মধ্যে সবগুলো মুভ হয়ে গেছে, কেমন। এখন সাবডোমেনে যখন মুভ হয়ে গেল, একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এখন সব সাবডোমেনের মধ্যে চলে আসছে। এই যে দেখেন যে ফাইলগুলো আছে সবগুলো সাবডোমেনের মধ্যে চলে আসছে, কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসটা এটা তো ফাঁকা, এটা তো দরকার নাই। তো ফাঁকা যেহেতু, এটাকে আমি ডিলিট করে দিই, ওয়ার্ডপ্রেস ডিলিট, কনফার্ম। এখন আসি আমার ইনস্টলের পালা। আমি আসি আমার যে সাবডোমেন আছে, সাবডোমেনের নামটা লিখি। আমি আগে ডোমেনের নামটা লিখি, mitsubishi.eng.com। এর শুরুতে, এই ডোমেনের শুরুতে কি করব, ডিজিটাল ওয়ার্ল্ড ডট, এটা সাবডোমেনে যখন ওই সাবডোমেনের ফোল্ডারটার নাম লিখে আমি এখানে ক্লিক করলাম, দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের একটা অপশন আসবে আমার। এই যে দেখেন সেট আপ কনফিগ, তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ফরম্যাটটা চলে আসলো। এখানে আমার যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, এই প্রসিডিউরগুলো আমাকে ফলো করতে হবে। শুরুতেই ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, টেবিল প্রিফিক্স। আমরা লোকালে তো এগুলো দেখছি, তাই না, সার্ভারে কিন্তু আমাদের দেখা হয়নি। এখন সার্ভারে ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আমাকে কী করতে হবে, আমি মেইন সি প্যানেলে ঢুকলাম। এই যে এখানে দেখেন MySQL ডাটাবেজ উইজার্ড, এখানে এসে আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি ডাটাবেজের নাম দিলাম আপনার, এটাকে ইয়ে করার জন্য ডিজিটাল ওয়ার্ল্ড। নেক্সট স্টেপ, পাসওয়ার্ড আমি এখানে আমি আমার মতো দেই। ডাটাবেজের ইউজার নেম আমি দিব হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিন, পাসওয়ার্ড আমি আমার মতো করে দিচ্ছি। খুবই উইক পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড জেনারেট করে দিই এখান থেকে। এটাকে কপি করে নিলাম, আচ্ছা ইউজ পাসওয়ার্ড দিলাম। কপি করে এই পাসওয়ার্ডটাকে আমি স্ট্রং দেখাচ্ছে, আমি ক্রিয়েট ইউজার দিয়ে দিলাম। ক্যানট বি ক্রিয়েট বিকজ ইট অলরেডি এক্সিস্ট, আচ্ছা। আর ইউজারটা এর আগে একটার মধ্যে আছে, আমার যে মেইন সাইট আছে ওই মেইন সাইটের মধ্যে এই ইউজারটা আছে অ্যাডমিন, এই জন্য এটা নিচ্ছে না, কেমন। আচ্ছা আমি নতুন করে একটা ইয়ে দিই, আপনার ইউজারের নেমও দিলাম হচ্ছে গিয়ে ডিজিটাল।
ও সরি, ডাটাবেজের নেম তো ছিল হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে ডাটাবেজের নাম। ওরে, এক ঝামেলা। আচ্ছা, আগের এগুলো আগে ডিলিট করে আসি। আচ্ছা, ডাটাবেজের নাম দিলাম হচ্ছে আপনার ডিজিটাল ওয়ার্ল্ড। এখন ঠিক আছে। অ্যাডমিনের আপনার এটাও দিলাম আমি ডিজিটাল ওয়ার্ল্ড, কেমন? তারপর হচ্ছে কি আপনার পাসওয়ার্ড যেটা ছিল সেটাই দেই। এই যে এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে কি আপনার অল প্রিভিলেজেস, মানে হচ্ছে আমি যে ইউজারটা ক্রিয়েট করলাম আমার ডাটাবেজের কোন কোন অ্যাক্সেসগুলো তাকে দিব। আমি অল প্রিভিলেজেস দিয়ে দিলাম, যতগুলো অপারেশন আছে সে পরিচালনা করতে পারবে এখান থেকে ইচ্ছা মতো, কেমন? তাই আমি নেক্সট স্টেপে দিলাম, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আসি আমার এই যে সেট আপ অ্যান্ড কনফিগারেশনের এই পার্টটার কাজ। ডাটাবেস যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, ডাটাবেসের নাম দিতে হবে আমার। ডাটাবেসের নাম হচ্ছে আন্ডারস্কোর ডিজিটাল ওয়ার্ল্ড। এই হচ্ছে আমার ডাটাবেসের নাম, কেমন? আমার ইউজার নেমও এটাই হবে। আচ্ছা, পাসওয়ার্ডটা আগে আমি দিয়ে নিই, পরে আমি বাকিগুলো দিচ্ছি। এই হচ্ছে পাসওয়ার্ড, এই হচ্ছে আপনার ইউজার নেম, এই লোকাল হোস্ট, সাবমিট, রান দ্য ইনস্টলেশন। সাইট টাইটেল হচ্ছে আপনার এই ডিজিটাল ওয়ার্ল্ড। কেমন? ইউজার নেম দিলাম হচ্ছে আপনার অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমি আমার মতো করে উইক পাসওয়ার্ডই দিব। কনফার্ম পাসওয়ার্ড, মেইল আমারটা দিয়ে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, কাজ কিন্তু আমার শেষ। এখন হচ্ছে আপনার লগ ইন করবো। অ্যাডমিন, এই তো আমার সার্ভারে কিন্তু ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া শেষ, ইনস্টল করা শেষ হয়ে গেল, কেমন? এই জিনিসগুলোকে আমরা ইগনোর করি। ওকে, এখানে দেখেন কিছু সেটিংস আছে, আমি সেটিংসগুলো শুরুতেই, যেমন প্রথমত হচ্ছে পারমা লিঙ্কস। আমার যে সাইটের লিঙ্কগুলো আসবে এটা হচ্ছে কি আপনার পোস্ট নেম দিব, কারণ আমার এখানে ধরেন আমি দিলাম প্রোডাক্টস পেজে গেল, হোম পেজ থেকে প্রোডাক্ট পেজে গেল, তো এইরকম যদি আপনার এভাবে আসে বিদঘুটে টাইপের, এই যে এখানে হচ্ছে গিয়ে @ সাইন থাকবে, একটা পার্সেন্টেজ থাকবে, ডলার সাইন থাকবে, এভাবে আসলে তো জিনিসটা সুন্দর দেখায় না। এই যে কত সুন্দর এখানে আসছে ডব্লিউপি অ্যাডমিন, তারপর হচ্ছে অপশনস permalink.php। তা আমার যদি এখানে আসে ডব্লিউপি অ্যাডমিন about.php, সিম্পল। এই জন্য আমি দিলাম হচ্ছে কি আপনার পোস্ট নেম, এই অপশনটা সিলেক্ট করলাম, দেন এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। জেনারেল সেটিংসে গিয়ে আমি কিছু সেটিংস চেঞ্জ করে দিব। এখানে হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড দিলাম আমার সাইট টাইটেল, ট্যাগলাইনে আমি দিলাম না। আচ্ছা, ট্যাগলাইন দেই, ট্যাগলাইনটা আমার কাছে ভালো লাগে এই জন্য সব জায়গায় দিই আমি এটা। এনিওয়ান ক্যান রেজিস্টার, তারপর হচ্ছে আপনার টাইম, অবশ্যই এশিয়া টাইম সিলেক্ট করবেন, ঢাকা।
কই গেল ঢাকা, এই যে ঢাকা সিলেক্ট করে দিলাম। এভাবে দেন টাইম ফরম্যাট। তারপর হচ্ছে আপনার এমপিএম কীভাবে দিতে চান আপনি দিতে পারেন নিজের ইচ্ছা মতো, আমি এভাবে দিয়ে দিলাম আজকে। ওকে, তার মানে এটা সেভ চেঞ্জ হয়ে গেল। এখন আসি আমাদের ওয়ার্ডপ্রেস তো ইনস্টল করা হয়ে গেল, লোকালেও করে ফেললাম, লাইভেও আপনার সার্ভারেও করে ফেললাম সিপিএনএলের মধ্যে গিয়ে। এখন আপনার এটাকে আমি একটা থিম, এই যে অ্যাপিয়ারেন্সে যাই, দেখি আমার কোন থিমগুলো এখানে অ্যাক্টিভ আছে। এখানে টোটাল 3টা থিম থাকে বাই ডিফল্ট, একটা অ্যাক্টিভ থাকে আর বাকি 2টা এমনিতেই থাকে। এই যে আপনার থিম ডিটেইল, এটাতে ডিটেইলে যান, দরকার নাই আমার, এটা আমি 2020 ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আপনার 2017 ডিটেইলে গিয়ে ডিলিট করে দিলাম, আমার দরকার নেই। এটাকেও যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, অন্য একটা থিম নিয়ে আসতে হবে। তা আমি অ্যাড নিউতে যাই নতুন একটা থিম ইনস্টল করার জন্য। তো এখান থেকে আপনি অনেক থিম পাবেন। যেমন আমি যদি ফিচার দেখি, এখানে পপুলার থিমে আসি, 15টা পপুলার থিম আছে। খুব সুন্দর সুন্দর থিম এগুলো আপনারা ইনস্টল করতে পারেন, অথবা আপনারা যদি চান কোনো থিমের নাম যদি জানা থাকে সেক্ষেত্রে এখানে সার্চ দিয়ে আপনারা থিমটাকে ইনস্টল করে নিতে পারেন। অথবা যদি আপনার প্রিমিয়াম কোনো থিম নিজের কিনা থাকে থিম ফরেস্ট থেকে, সেক্ষেত্রে আপনি ওইটাকে কিনে ডাউনলোড করে রাখেন, দেন এই আপলোড থিম এই অপশনে গিয়ে চুজ ফাইলটাকে চুজ করে দেখায় দেন। আমি এখানে আমার একটা থিম নিজের নেওয়া আছে, যদিও মানে অর্ধেক আর কি, জিনিসটা পুরো প্রিমিয়াম না। এই থিমটাই আমি এখন ইনস্টল করব এখান থেকে। এই যে ইলেকট্রো একটা থিম, ইনস্টল নাও। থিমটা ইনস্টল হয়ে গেছে। কেমন, এখন হচ্ছে আপনার এটাকে অ্যাক্টিভ করে দেওয়ার পালা। আমরা অ্যাক্টিভ করে দিই। দেখেন আমার থিম কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে এই থিমটা আমার দরকার নাই, এটা ডিটেলে গিয়ে আমি এটা ডিলিট করে দিই। কেমন, আমার থিমটা চলে আসছে। এখন এই থিম আমাকে কিছু জিনিস সাজেস্ট করতেছে। দ্য থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইনস, কন্ট্যাক্ট ফ্রম 7, এটা আমাকে সাজেস্ট করতেছে, আমি এটা ইনস্টল করে ফেলতেছি। কেমন, এটা ইনস্টল করে আমি আপডেট দিয়ে দিব। তারপর হচ্ছে আমাকে এই যে এই জিনিসগুলো, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, তারপর হচ্ছে রিডাক্স, এই জিনিসগুলো আমাকে ও সাজেস্ট করতেছে। তো আমি এই জিনিসগুলো সবগুলোই কী করব, ইনস্টল করে দেব। ইনস্টল নাও, দেখি এটা কি। আমি এটাকে ইনস্টল করে দিলাম। এটাকে ইনস্টল করে দিলাম। এই যে প্লাগইন কিছু দিছে আমাকে, উকমার্স প্লাগইন, তারপর হচ্ছে কি আপনার আমি শুধুমাত্র এখানে উকমার্স প্লাগইনটা ইনস্টল করব। আচ্ছা, এগুলো যেহেতু রিকমেন্ড করছে আমি ইনস্টল করে রাখি। এই প্লাগইনগুলোর কাজ কি এটা আমি জানি না নিজেও, যদি কখনো লাগে তাহলে আমি এটা ব্যবহার করব, নতুবা আমি ডিএক্টিভ করে দেব। যদি আমার কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ব্যবহার করব, যেহেতু আমাকে রিকমেন্ড করতেছে সেজন্য আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ই কমার্স
ফিচারের জন্য এটা লাগে আছে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে আপনার উইশ লিস্ট, আর হচ্ছে গিয়ে আপনার কম্পেয়ার, এটাও আমি ইনস্টল করে নিচ্ছি। এখানে তো সবগুলো একসাথে করা যেত। আচ্ছা, আমি একটু দেখি প্লাগিনসগুলো অ্যাকচুয়ালি এখানে ইনস্টল হচ্ছে কিনা, রিকমেন্ড প্লাগিনগুলো সবগুলো এখানে আসছে কিনা একটু দেখি। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম 7 ঠিক আছে। এখানে যেহেতু আমি এখান থেকেই এদেরকে ইনস্টল করে দিচ্ছি, একসাথে ইনস্টল করে দিলাম। ইনস্টল হয়ে গেল। এখন হচ্ছে কি আপনার এই যে প্লাগইনসে গিয়ে, যেহেতু আমার ইনস্টল হয়েছে, ইনস্টল প্লাগইনসে গেলাম, যাওয়ার পর আমার যেটা যেটা লাগবে, থিম রিকমেন্ড যেগুলো করছে আমি সেগুলোকে ইয়ে করে দিচ্ছি এখানে। হচ্ছে একটা এটা, তারপর হচ্ছে কি এটা। আচ্ছা, আমি সবগুলোকেই কাজ করি, সবগুলো প্লাগইনকেই অ্যাক্টিভ করে দিই। অ্যাপ্লাই। তারপর হচ্ছে এই ই কমার্স সাইটের পেজ ডিজাইন করার জন্য আমরা যদি কোনো ধরনের প্লাগইন নিজের, আচ্ছা এগুলো আমরা এই সেটিংসগুলো একটু পরে করব আর কি, আমরা এখনই না। এই যে ই কমার্সের ফিচারগুলো এখানে চলে আসছে, দেখেন এই যে প্লাগইনসের যে অপশনটা আছে, এখানে আপনি গিয়ে যদি নতুন কোনো প্লাগইন ইনস্টল করতে চান, অ্যাড নিউতে যাবেন, থিমের মতোই, সেম থিমের মতোই অ্যাড নিউতে গিয়ে প্লাগইনের নাম যদি আপনার জানা থাকে, ধরেন আপনারা ইসের জন্য এসইও টেসইও করার জন্য বা স্পিড অপটিমাইজেশন করার জন্য ইওস্ট এসইও, বা হচ্ছে গিয়ে আপনার এই আপনার এটা কি বলে, কিছু আর প্লাগইন আছে রকেট টকেট, ওগুলো যদি আপনি এখানে ইনস্টল করতে চান, এগুলোর নাম লিখে এখানে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি ইওস্ট লিখলাম, দেখেন ইওস্ট এসইও চলে আসবে। এই যে ইওস্ট এসইও প্লাগইন, কেমন? কারণ এখান থেকে আপনি এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিতে পারবেন। সেম এস থিম যেভাবে আমি করছি সেভাবেই করতে পারবেন। কথাটা বোঝা গেছে? বুঝছেন আপনারা সবাই? কারো কোনো কোশ্চেন আছে? ওয়ার্ডপ্রেসের যত কাজ আমরা মার্কেট প্লেসে পাই, এর 80 থেকে 90% কাজই হচ্ছে আপনার বাগ ফিক্সিংয়ের কাজ। ধরেন আমি একজন নতুন ডেভেলপার, আমি শুধুমাত্র আপনার ইউটিউব টিউটোরিয়াল দেখে অনেক কিছুই করতে পারি। ইউটিউব দেখে আমি একটা আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিলাম, বা একজনের কাছ থেকে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য ফ্রি একটা থিম ইউজ করে আমি তাকে এটা ডিজাইন করে দিলাম। এখন মাঝখানে গিয়ে সে ডিজাইন করে দেওয়ার পরে ফ্রি জিনিস তো আমি ইউজ করে দিছি, কারণ আমিও খুব ভালো একটা জানতেছি না, বায়ারও আপনার মোটামুটি এই জিনিসটা নিয়ে ভালো কিছু জানে না, সে অজ্ঞ। কিছুদিন পর আপনার আপডেট ভার্সন চলে আসলো, তারপর হচ্ছে আমি যেইটা ইউজ করছি সেটা কাজ করতেছে না। তারপর হচ্ছে কি হঠাৎ করে দেখা গেছে যে আপনার একটা ইরোর শো করলো, তার সাইটটাই আসতেছে না, ইন্টারনাল সার্ভার ইরোর হইতে পারে, তারপর হচ্ছে কি আপনার পিএইচপি ভার্সন মিলতেছে না, এই ধরনের ইরোর হইতে পারে, সিনটেক্স ইরোর আসতে পারে, যে কোনো ধরনের ইরোর আসতেই পারে এখানে। এই ইরোরগুলো ফিক্স করার জন্য সাধারণত আমরা এই কাজগুলো এখানে পাই। দেখেন এই যে বাগ ফিক্সিংয়ের হিউজ পরিমাণ গিগ এখানে আছে। দেখেন সব ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্সিংয়ের কাজ। I will fix WordPress error, WordPress issues. I will fix WordPress error and issues in 24 hours. I will fix WordPress bugs, WordPress error and help in ... something কি লিখছে আমি জানি না। তারপর হচ্ছে কি আপনার সব হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ইরোরের বাগ ফিক্সিংয়ের গিগ।
একটা গিগে দেখেন তো, কোনো একটা গিগে কাজ নাই এমন কোনো গিগ আছে এখানে? রিভিউ নাই এমন কোনো গিগ আছে? রিভিউ নাই। এই যে দেখেন, এই ছেলে লেভেল 2 সেলার 1000-এর উপর রিভিউ আছে শুধুমাত্র বাগ ফিক্সিংয়ের। আমি কি বললাম, ওয়ার্ডপ্রেসের যত কাজ আছে মার্কেট প্লেসে, আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার.com বলেন, পিপল পার আওয়ার বলেন, সবচাইতে বেশি কাজ হচ্ছে কি আপনার বাগ ফিক্সিংয়ের কাজ। এখন ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্সিংয়ের যে বিষয়টা, কিভাবে আমরা এটা করতে পারি? ওয়ার্ডপ্রেসের আপনি ফিক্সড যদি 50টা বাগ, আমি এর আগের দিন বলছিলাম আপনাদের 40 থেকে 50টা, আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিছিলাম বাগগুলোর। হ্যাঁ, 50টা আরও বেশি আছে। কিছু আনফর্চুনেট আছে না, যে অনেকগুলো চলে আসে এমনিতেই। তো এই লিস্টের যে বাগগুলো আছে আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিই। আচ্ছা, আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব। তো এর মধ্যে কিছু, আমরা যেহেতু লাইভ সার্ভারে আসি, কিছু জিনিস আমরা এখান থেকে দেখি, কেমন একটা দুইটা বাগ দেখি আমরা এখান থেকে ফিক্স করতে পারি কিনা। আমি লোকাল থেকে আপনাদেরকে একটা বাগ ফিক্স করা দেখাবো। যেমন অনেক সময় ওয়ার্ডপ্রেসে একটা বাগ আসে আপনার ইন্টারনাল সার্ভার ইরোর। কেমন, এই ইন্টারনাল সার্ভার ইরোর যে বাগটা, এটা আমরা নির্দিষ্ট করে জানি না আসলে অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে এই বাগটা, কী কারণে আমার এই ইন্টারনাল সার্ভার ইরোরটা দিচ্ছে। কেমন, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা গেছে যে আমাদের পিএইচপি যেটা আমি সেট দিয়ে রাখছি, আমি জেমস সার্ভার যেটা দিছি, বা আমি এখন যে ওয়ার্ডপ্রেসটা সেট দিছি বা আগে দিয়ে রাখছি, এটার সাথে পিএইচপি ভার্সনের মিলতেছে না, এটা একটা হইতে পারে। তারপর হচ্ছে গিয়ে আমার যে আগে আমি একটা দিয়ে রাখছি আপনার ওল্ড ভার্সনের, এখন আমি এটা চালাইতে চাচ্ছি কিন্তু চালাইতে পারতেছি না, ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। কারণ হচ্ছে কি আমি যে ওল্ড ভার্সনটা দিয়ে রাখছি সেটা এখন আপডেট ভার্সন চলে আসছে, এটার সাথে এটা ম্যাচ করতেছে না। তারপর হচ্ছে কি আপনার ফাইলের লিমিট থাকে না। দেখা গেছে যে আমি ফাইলগুলো দিছি, আপডেট দিয়ে রাখছি, এখন যখনই আপডেট দিছি সে নতুন নতুন ফাইল যেগুলো আছে অটোমেটিক্যালি সে ডাউনলোড করে নিছে ফোল্ডারের ভিতরে। এখন আমার ফাইল সাইজ দেওয়া আছে আপনার 2 MB করে, এখন আসে এখানে সাইটটা চলতেছে না, সাইট শুধু রিলোড হচ্ছে, একটু পরে আপনার ইন্টারনাল সার্ভার ইরোর একটা ইরোর মেসেজ শো করাই দিছে। এই হইতে পারে। তারপর হচ্ছে কি আমি তো বললাম এই যে ভার্সন মিলতেছে না, এই কারণে হইতে পারে। এগুলো বিভিন্ন ধরনের কারণে হইতে পারে। এটা যদি লোকাল সার্ভার হয় সেক্ষেত্রে আমি জ্যাম্পের মধ্যে গিয়ে php.ini ফোল্ডারের মধ্যে গিয়ে এই কাজগুলো সলভ করে দিতে পারি, ফাইল সাইজ অ্যাডজাস্ট করে দিতে পারি, তারপর হচ্ছে গিয়ে আপনার ভার্সন চেঞ্জ করে দিতে পারি। কিন্তু লাইভ সার্ভারে মূলত আপনার সাইটগুলো তো অবশ্যই লাইভ সার্ভারে থাকে। লাইভ সার্ভারে গিয়ে যদি আপনি এগুলো ঠিক করতে চান, এই যে দেখেন আপনার htdocs যে ফোল্ডারটা, এখানে আমি আপনাদেরকে লোকালে দেখাই, htdocs নামক একটা ফোল্ডার, htaccess, সরি এটা তো htdocs, এটা তো লোকালে। এই যে দেখেন আপনাদের এটাই ছিল, এই যে .htaccess একটা ফাইল আছে। কেমন, এই ফাইলটাকে আপনারা এডিট করবেন যদি ইন্টারনাল সার্ভার ইরর আসে, সরি এডিট না, রিনেম করবেন। রিনেম করে এখানে হচ্ছে গিয়ে আপনার _old দিয়ে এটাকে সেভ দিবেন। যদি সেভ ইয়েস দেন, সেভ চেঞ্জ ইয়েস দেন, তাহলে যদি ভার্সনের কোনো প্রবলেম থাকে, আপনার নিউয়ার বা ওল্ডার ওগুলো খুঁজে পাচ্ছে না ফাইল, তাহলে সে এখানে এটা সলভ হয়ে যাবে। আপনার সাইট রিলোড দিলে সাইট চলতে থাকবে, ইন্টারনাল সার্ভার ইরর চলে গেল। যদি এটা ছাড়া অন্য কিছু হয়, যেমন হচ্ছে কি আপনার ফাইল সাইজ যদি লোকালে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে একটা নতুন ফাইল নেবেন, নিউ টেক্সট ডকুমেন্ট, পুরোটাকে আপনার কেটে দিবেন, ফাইলের নামটা দিবেন php.ini। কেমন, ইয়েস, php.ini ফাইল। এখন এটাকে আপনি এডিট করবেন, এডিট করে যদি ফাইল সাইজ এক্সিস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই যে আরেকটা কথা, আপনি এই যে htaccess ফাইলটাকে _old দেওয়ার পরেও যদি আপনার ইন্টারনাল সার্ভার ইররটা না যায়, সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন। সেক্ষেত্রে এসে কী করবেন, লিখবেন ফাইল _limit ইকুয়াল টু আপনার যেটাই থাকুক, আপনি সর্বোচ্চটা দিবেন,
যদি আপনার সাইজ বেশি থাকে তাহলে 256 মেগাবাইট, যদি কম থাকে সর্বনিম্ন আপনি 128 দিবেন, 128-এর নিচে দিবেন না। কেমন? 128-এর নিচে আপনি ফাইল লিমিট দিবেন না। এটা যখন আপনি ইয়ে করে দিবেন, এই যে এসটি অ্যাক্সেস ওল্ড করে দিলে, ওইটা করে দিলে আপনাকে মেসেজ দেখাবে আপনার ফাইল লিমিটের জন্য হচ্ছে না। কেমন? যদি এরপরেও না আসে তখন আপনি এটা দিলেন, এরপরেও যদি আপনার না আসে তখন আপনি এই ইন্টারনাল সার্ভার এররটা কিন্তু আমরা বললাম আগেই যে আমরা শিওর না এটা কোন কারণে হচ্ছে। আমরা 2-3টা অপশন এখানে চেক করব। এরপরে আমি যাই হচ্ছে কি আপনার পিএইচপির যে ভার্সন আছে ভার্সনটা আমি দেখব। এটা কিন্তু আলাদা আরেকটা ইররের মধ্যে পড়ে। কেমন? ভার্সন ডাজন্ট ম্যাচ। সেক্ষেত্রে আমরা কি করব, আপনার এই সফটওয়্যারে যাব, এখানে দেখেন সফটওয়্যারে এসে সিলেক্ট পিএইচপি ভার্সন, এই যে আপডেট ভার্সন, এটা হচ্ছে আপডেট ভার্সন 7.4 আর কারেন্ট ভার্সন হচ্ছে কি আপনার 7.3। এখানে এটাকে চেঞ্জ করে দিয়ে সেট অ্যাজ কারেন্ট, এই যে সেট অ্যাজ কারেন্টে ক্লিক করলেই আপনার এটা 7.4টা কারেন্ট ভার্সন হিসেবে সিলেক্ট হয়ে যাবে। কেমন? এরপর এটা গেল হচ্ছে কি আপনার ইন্টারনাল সার্ভার ইরর। ওই দুটো অপশন কাজ না করলে এটা দিবেন। এটা চেক করার পরে আশা করি আপনাদের ইন্টারনাল সার্ভার ইরর মূলত এই 3টা কারণেই হয়। আপনার htaccess ফাইলটা যদি আপনার ম্যাচ না করে, অথবা হচ্ছে গিয়ে আপনার এই যে পিএইচপি আইএনআই এর মধ্যে যদি ফাইল লিমিট না থাকে, অথবা হচ্ছে গিয়ে আপনার পিএইচপির যে ভার্সনটা আছে এটা যদি আপনার কাজ না করে, কেমন, ভার্সনটা যদি ম্যাচ না করে, সেই ক্ষেত্রে আপনার ইন্টারনাল সার্ভার ইরর দেয়। এখন এই ভার্সন ম্যাচিংটা কিন্তু আবার অন্যরকম আলাদা একটা ইরর দিতে পারে। আপনার সাইট চলতেছে, ইন্টারনাল সার্ভার ইরর না দিয়ে এটা কিন্তু আবার আপনাকে ভার্সন ইররও দিতে পারে, যে ভার্সন ডাজন্ট ম্যাচ, আপনার পিএইচপি ভার্সন কি করতেছে না, ম্যাচ করতেছে না। তখন আপনি এসে এটা এইভাবে চেঞ্জ করে সেট করে দিতে পারেন। এটা কিন্তু আরেকটা ইরর গেল, তার মানে একটা দিয়ে আমি 2টা ইরর সলভ করতে পারতেছি। এরপর দেখেন ফাইল আপলোডের যেটা আমি বলতেছি, এই ইররটা আপনার এখানে আসছে, এই যে অপশনস, পিএইচপি সিলেক্টরের মধ্যে এসে অপশনে আসবেন। অপশনে এসে দেখবেন এটা কিন্তু লাইভ সার্ভারে দেখাচ্ছি। মূলত আপনার লোকাল সার্ভারে এই ধরনের প্রবলেমগুলো আপনাকে সলভ করে দিতে হয় না, ক্লায়েন্টের ইয়েগুলো কিন্তু লাইভ সার্ভারেই থাকে। এখানে এসে আমার কিন্তু এটার ফাইল লিমিট ছিল হচ্ছে গিয়ে আপনার 2 MB। এই যে দেখেন আমি 512 MB দিয়ে দেখছি, এখানে বাই ডিফল্ট 2 MB থাকে। কথা বুঝতে পারছেন কি না? যে কোনো সার্ভারে বাই ডিফল্ট 2 MB থাকে। এই যে এখানে 2 MB থাকে পোস্ট ম্যাক্স সাইজ, এখানে থাকে হচ্ছে 64 MB। তো এগুলো বাই ডিফল্ট থাকে। তো আমি কি করলাম, এটাকে দিয়ে দিলাম 128, তারপর হচ্ছে গিয়ে আপনার এটাকে দিলাম 256। আরে দেখি আরও নিচের দিকে যাই, 128, 64, আর একটু নিচের দিকে আসলেই যেত। এখানে হচ্ছে গিয়ে আপনার এটাকে দিলাম 512, একেবারে ম্যাক্সিমাম সাইজ আমি দিয়ে রাখলাম। এখন আমি যে কোনো সাইজের ফাইল আমি আপলোড দিতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আপনার এই যে এটা যদি 2 MB থাকে, আমার এখানে 512 MB ছিল, এই জন্যই কিন্তু আমার এখানে কি সাথে সাথে আমার এই যে উকমার্স প্লাগইন সব কিছুই কিন্তু ইনস্টল হয়ে গেছে। আপনারা খেয়াল করছেন কি না? এই আমার উকমার্স প্লাগইন বলেন, তারপর হচ্ছে কি আমি এই যে ইয়েটা দিছি, যে থিমটা আমি ইনস্টল করছি, এগুলো কিন্তু আপনার এই 2 MB থাকলে, এখানে কিন্তু 2 MB যদি থাকতো তাহলে কিন্তু আমার এই ফাইলগুলো আপলোড হইতো না, ইনস্টল হইতো না। আমার এটা বাই ডিফল্ট এরকম আমি করে দিছিলাম, এই জন্য কিন্তু হয়েছে। কথা বুঝতে পারছেন কি না? এখান থেকে আপনারা আরও কিছু ইরোর সলভ করতে পারেন। কথা বোঝা গেছে? আরও একটা ইরোর আছে আমাদের বাগ ফিক্সিংয়ের মধ্যে, আরও একটা বাগ থাকে যে ডাটাবেস কানেকশন পায় না। এই লাইভ সার্ভারে এসে আপনার ডাটাবেস কানেকশন পায় না। এই ডাটাবেস কানেকশনটা না পাওয়ার একটা প্রথম কারণ হচ্ছে, আমরা কি করি, আপনার 1 মিনিট, এটা কিন্তু আমার লোকাল সার্ভার, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। আমি আমার লাইভ সার্ভারে যাই, এটার যে ডাটাবেস আছে এখানেও যাই আমি।
এটার যে পিএসপি মাই অ্যাডমিন আছে সিম্পল, একটু খেয়াল করেন, দুইটার মধ্যে কিন্তু ড্যাশবোর্ডের কোনো পার্থক্য নাই। এখন আমি যে আপনাদের জন্য এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম কুড়িগ্রাম 303, এটাকে যদি আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে ডাটাবেসটাকে এক্সপোর্ট করে এখানে লাইভ সার্ভারে গিয়ে আমি এটাকে জাস্ট ইম্পোর্ট করে দিলাম, আমার সব ফাইল তো একই আছে, ইম্পোর্ট করে দিলাম। এখন দেখি যে হ্যাঁ হ্যাঁ আমি তো এখান থেকে যা করার আছে এখানে তো তাই করছি, কোনো তো চেঞ্জ করি নেই। এটারও পিএসপি মাই অ্যাডমিন একই রকম দেখা যায়, ওইটারও তো মাই অ্যাডমিন একই রকম। এই যে দেখেন, এটা কিন্তু লাইভ সার্ভারের পিএসপি মাই অ্যাডমিন, আর এটা হচ্ছে লোকাল সার্ভারের পিএসপি মাই অ্যাডমিন। ড্যাশবোর্ডে আপনার দেখতে কোনো পার্থক্য আছে? নাই। এখান থেকে আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে এখানে আমি ডাটাবেস ক্রিয়েট করে ইম্পোর্ট করে দিলাম, কিন্তু ইম্পোর্ট করলাম দেখি যে ফাইল তো ইম্পোর্ট হইলো, কিন্তু ডাটাবেস তার কাজ করে না। ডাটাবেস কাজ করবে কিভাবে? ডাটাবেস কাজ করবে না এই কারণে আমি যে ইয়েতে এখানে ইউজার নেম আছে আলাদা, পাসওয়ার্ড আলাদা, হোস্ট নেম আলাদা, সব কিছু আলাদা। আমি শুধুমাত্র এটা এখান থেকে উঠায় এনে ইয়ে করে দিলেই তো হবে না, আমাকে শুরুতে কী করতে হবে? আমাকে একটা ডাটাবেস এখানে ক্রিয়েট করতে হবে। শুরুতেই লাইভ সার্ভারে এসে আমার এখান থেকে কী করতে হবে? এই যে এখান থেকে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। এই যে এখানে এসে আগে আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, একটু আগে আমি যেভাবে করলাম। ডাটাবেসে ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো থাকবে সেই ইউজার নেম পাসওয়ার্ডগুলো রেখে তারপর হচ্ছে গিয়ে আমার এখান থেকে যে ফাইলটা আমি এক্সপোর্ট করে নিছি সেটাকে আমার ওই ইউজার নেম পাসওয়ার্ড অনুযায়ী যেটা থাকবে, যে ডাটাবেসটা আমার এখানে ক্রিয়েট হবে, এখানে তো নাম দিয়ে আমি ক্রিয়েট করব, জাস্ট ব্ল্যাঙ্ক একটা ডাটাবেস থাকবে, ওইখানে এসে আমি শুধুমাত্র ইয়েটা ইম্পোর্ট করাই দেবো, ফাইলটাকে ইম্পোর্ট করাই দিয়ে ওইটার সাথে ম্যাচ করে যাবে। তাহলে আর ডাটাবেসের যে ইরোরটা আছে সেটা থাকবে না। কথা বুঝতে পারছেন কি না? মূলত ডাটাবেসের ইরোরগুলো ডাটাবেস কানেকশন ইরোর এই কারণেই হয়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি, এখান থেকে শুধুমাত্র আমরা ডাটাবেসটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আর কোনো কাজ নাই, কাজ হচ্ছে এখানে এসে এখানে শুরুতে আমরা ইম্পোর্ট করব না। ইম্পোর্ট না করে কি করব? আগে ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেসে ইউজার নেম, ডাটাবেসে পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে দেন আমি এখানে আসব। এখানে এসে দেখব যে ডাটাবেসটা আমার আসছে কিনা। এই যে দেখেন, আমি কিন্তু একটু আগে আপনাদের ডিজিটাল ওয়ার্ল্ড ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম, ডাটাবেস কিন্তু চলে আসছে আমার এখানে। দেন আমি ওই যে ওখানে যে ডাটাবেসটা আমি এক্সপোর্ট করলাম সেটাকে আমি এখানে এনে পরে ইম্পোর্ট করব। আগে যদি আমি আইনা ইম্পোর্ট করাই দিই তাহলে দেখবেন যে কাজ করতেছে না, ডাটাবেস কানেকশন ইরর। কথা বোঝা গেছে? আচ্ছা, এই নির্দিষ্ট কিছু কারণে আমাদের ইররগুলো হয়। আমি আপনাদের ইররের লিস্টটা দিয়ে দিচ্ছি। দেখেন টোটাল 50টা ইরর আমাদের ক্লাসরুমে। এখানে দেখেন এই 50টা বাগ আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এটা আপনাদের ক্লাসে নিয়ে পেস্ট করে দিচ্ছি, ক্লাসরুমে পাবেন আপনারা সব। যেমন যে এটার সোর্সটা খুঁজে পাচ্ছি না, তাহলে আপনাকে অবশ্যই 404 ইয়াটা দেয়, হ্যাঁ, সোর্স নট ফাউন্ড। তো এই ক্ষেত্রে আপনি কোথায় গিয়ে এগুলো কাজ করবেন সেগুলো সব দেওয়া আছে, একেবারে আপনার চিত্রসহ এগুলো সলভ করার ওয়ে এখানে বলা আছে। কথা বুঝতে পারছেন কি না? তো ওয়েটা যেহেতু বলা আছে, এখান থেকে খুঁজে আপনারা, এর বাইরে আপনার ওয়ার্ডপ্রেসের কোনো বাগ নাই সাধারণত। এর বাইরে একটা বাগ আছে আপনার সিনটেক্স ইরর, সেটা হচ্ছে কি আপনার পিএইচপির কোড ভালো করে জানা থাকলে সেই জিনিসটাও আপনাদের কাছে কোনো প্রবলেম না। এই যে 50টা লিস্ট আমি দিয়ে দিছি এখানে, এই লিস্টের বাইরে কোনো বাগস আপনি পাবেন না ওয়ার্ডপ্রেসের। সাধারণত এই বাগসগুলো নিয়েই, প্রবলেমগুলো নিয়ে আসে ক্লায়েন্ট আপনার কাছে সলভ করানোর জন্য। কথা বুঝতে পারছেন কি না? এটা ইনস্টল করে আমি একটা প্লাগইন এখানে এলিমেন্টরটা ইনস্টল করে নেব, ওটা দিয়ে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাবো আর কি, এক পেজে।
দিচ্ছি। তারপর দেখেন আমার থিম যদি চলে আসে, আমি বাই ডিফল্ট যেটা আছে ওটাকে বাদ দিয়ে দিব। দেন আমি হচ্ছে কি একটা প্লাগ ইন ইনস্টল করবো এখানে। এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটাকে আমি এখানে থাক, সমস্যা নেই। দেখি তো এর কোনো ইনস্টল এলিমেন্টর নাও। আমি এলিমেন্টর এটার ইয়ার হচ্ছে আপনার বাই ডিফল্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এলিমেন্টর ইনস্টল করতে হবে। কেমন? এলিমেন্টরকে আমি ইনস্টল করে নিলাম। এটাকে আমার অ্যাক্টিভ করে দিতে হবে, অ্যাক্টিভ প্লাগইন। কেমন? তো আমাদের এলিমেন্টরটা চলে আসছে। কেমন? তো এখান থেকে আমার কাছে এই কাজটা করার আগে আমি কি করব, এখানে আপনার প্লাগইন ইনস্টলারে আবার যাব, অ্যাড নিউতে যাব, এই যে আপলোড প্লাগইনস, এখান থেকে আমি ইয়েটা নিয়ে নেব। ভাই আমি 5 মিনিটের মধ্যেই আপনাদেরকে ইয়া করে দিচ্ছি নামাজের টাইম। চুজ ফাইল, এই যে এলিমেন্টর প্রো জিপ ইনস্টল। আগে এলিমেন্টরটা ইনস্টল করে নিতে হবে। কেমন? দেন হচ্ছে কি আপনার এলিমেন্টর প্রোটাকে এখানে আপলোড দিতে হবে। এখন আপনার যে কোনো টাইপের, আপনি যে কোনো থিম দিয়ে আপনি কাজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, বারবার ইউজ করতে পারবেন। কিন্তু না, এখানে হচ্ছে কি আপনার ইয়ে আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। এলিমেন্টর প্রোর 3টা ভার্সন আছে, 3টা প্যাকেজ। একটা হচ্ছে আপনার সম্ভবত 3টা সাইটের জন্য, আরেকটা হচ্ছে 10টা সাইটের জন্য, আরেকটা হচ্ছে আনলিমিটেড সাইটের জন্য। যেটা আনলিমিটেড সাইটের জন্য ওইটা সম্ভবত $1000, প্রায় 80,000 টাকার উপরে পড়বে আর কি আপনার। আরেকটা হচ্ছে কি আপনার 3টা সাইটের জন্য যেটা, সেটা আপনার 3900 টাকার মতো পড়ে বাংলা টাকায়, বাংলাদেশি টাকায়। আরেকটা হচ্ছে 10টা সাইটের জন্য, ওটা প্রায় 5000 টাকার মতো পড়ে আর কি, 5000 টাকা কিছু উপরে। তবে আপনারা এক কাজ করতে পারেন, এখানে আমি অফলাইনে, আচ্ছা ক্লাসের শেষে আমি আপনাদেরকে বলে দিব। এই পেজেসে আসলাম, পেজে শেষে অ্যাড নিউ দিলাম। পাবলিশ করার পরে এডিট উইথ এলিমেন্টর দিতে হবে। পেজটাকে আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। কেমন? এই যে এডিট উইথ এলিমেন্টর। আমি একটা সেকশন নিচ্ছি শুরুতেই, একেবারে এমটি সেকশন। কেমন? এর মধ্যে আমি
সেকশনটাতে হচ্ছে কি আপনার স্লাইডার ইমেজ আমি ইউজ করব এখানে। আচ্ছা, এখানে দেখেন একটা স্লাইডার ইউজ করছি আমি। দেখেন 2টা 3টা, কেমন? এখন এই স্লাইডারগুলোর পিছনে এখানে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে চাই। আমি যে স্লাইডার ইমেজটা ইউজ করছি এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব। আর এখানে যে হেডিংগুলো বা কন্টেন্টগুলো আছে এগুলো আমি চাইলেই ইচ্ছা করলেই চেঞ্জ করে দিতে পারি। এখন আপলোড ফাইল, আমি এখান থেকে নিচ্ছি। প্রথম আমি এই ইমেজটা দিই। ওকে, আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। আমি যদি এটাকে ইনসার্ট দিয়ে দিই, দেখেন এই যে এটার যে হেডলাইনটা আছে হেডলাইনটা আমি চেঞ্জ করে দিচ্ছি। হেডলাইনের কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। আপনার এই যে প্রথম হেডলাইনটা হচ্ছে আপনি এখানে যা দিবেন ওখানে তাই আসবে। দিলাম ওয়েলকাম টু ডিজিটাল ওয়ার্ল্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে তো এটা ছিল, এখানে একটা কালার ছিল। কন্টেন্টের এখানে আরও কিছু জিনিস আছে, এগুলো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ক্লিক হিয়ার, এটা হচ্ছে বাটনের ডিজাইন। আমি এটা এখানে চাইলেই চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দিব। আমি সিম্পল একটাকেই দিলাম, দিয়ে আপডেট দিলাম আর কি। এটা যদি আমি এইভাবে এটাকে ইয়ে করি, দেখেন আমার স্লাইডারটা এরকম দেখাবে। ও, আরেকটা বিষয়, এখানে কিন্তু আমরা এই যে দুই পাশে কিন্তু জায়গা ছেড়ে দেওয়া আছে। আমাদের ফুল উইথ ইউজ করতে হবে, কথা বুঝতে পারছেন কি না? এই জায়গাটা যাতে ছেড়ে না দেয়। আর এই কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা স্টাইলে গিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবো। যাই হোক, এখানে হচ্ছে কি আমি তিনটা আমি ইমেজ দিতে পারবো। 3টা স্লাইডার দেওয়া আছে, আপনি চাইলে একাধিক ইউজ করতে পারেন। এখানে জাস্ট কপি করে দিলেই হবে। স্লাইডার আপনি এখানে 3টা দিছেন, 3টার জায়গায় 4টা 5টা 10টা ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই গেল আমার 1 নাম্বারটা। এই হচ্ছে আপনার 2 নাম্বার। কন্টেন্ট যাই থাকুক, আমি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দেই।
সেকেন্ড ইয়াতে ইনসার্ট করে দিলাম। এখন এটা আছে থাক, আমি থার্ডটাতে দেই আরেকটা ইমেজ। করে দিলাম। এই যে এখন দেখেন 3টা ইমেজই চলে আসছে। এটা হচ্ছে স্লাইডার 2। আচ্ছা, আমি এটাকে এখন আপডেট দিয়ে দিই। এটা আপডেট হইতে থাক, আমি আপনাদেরকে দেখাই আসলে সাইটটা কিভাবে। স্ল্যাশ হচ্ছে কি আপনার হোম। আচ্ছা, লালমনিরহাট চলে আসছে এখানে। এটা হচ্ছে কুড়িগ্রাম, KUR 302 হচ্ছে আপনার হোম। না, আমি তো ওই ইসের মধ্যে করাচ্ছি, এই যে দেখেন 302-তে করাচ্ছি। আপনাদের ওইটাতে তো অ্যাডমিন প্যানেল ঢুকতে পারিনি। এই যে এই হচ্ছে আপনার হোম পেজটা। কেমন? এটা হচ্ছে গিয়ে জাস্ট আমি স্লাইডার ইমেজটা অ্যাড করছি এখানে। আর এই যে এখানে যে ইয়াগুলো চেঞ্জ করার জন্য আমাদের অবশ্যই এখানে এসে এই যে আমি এখানে যে সেকশনটা নিছি, একটু খেয়াল করেন। এই যে সেকশনটা আমি নিছি, সেকশনটার এখানে বক্স দেওয়া আছে। কেমন? এখানে ফুল উইডথ দিতে হবে। সেকশনটার এখানে বক্স দেওয়া আছে, এটাকে ফুল উইডথ দিয়ে দিলে, আমি যদি আপডেট দিয়ে দিই তাহলে আমার আর এখানে এই যে এখানে যে ইয়াটা দেখাচ্ছে এই পাশে আর এই পাশে যে জায়গা ছেড়ে দিছে সে, এটা আর দেখাবে না। কেমন? দেখি এটা আমি আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, আপডেট হয়েছে। এখন আমি যদি রিলোড দিই, দেখেন এখন আর জায়গাটা ছেড়ে দিবে না, এরকম ফুল উইডথ নেবে পুরো সেকশনটাই। কেমন? দেখছেন এখন কিন্তু ফুল উইডথ নিয়ে নিস। যাই হোক, এটা আমরা এটা আবার স্টিকি, অটোমেটিক স্টিকি হেডার হয়ে আছে। আমরা এগুলো সব চেঞ্জ করব এখান থেকেই। এই যে এখান থেকে কাস্টমাইজেশন করে এখানে আমরা মেনু অ্যাড করব। এই যে এটা হচ্ছে কি আপনার ট্যাগলাইন, এই মেনুটা আমি অ্যাড করব এখানে। হোম থাকবে, তারপর হচ্ছে গিয়ে অ্যাবাউট আস থাকবে, পোর্টফোলিও। আপনাদের যেটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে করাতে চাইছিলাম, এখন আমি এই ওয়ার্ডপ্রেস দিয়ে এটা করাবো। সিম্পল, একদিন লাগবে। আগামী ক্লাসে আমি দেখাই দেবো ইনশাল্লাহ।